হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি ব্যাংকিং অধ্যায়ের একেবারে শেষ পোর্শন নন পারফর্মিং অ্যাসেট এবং সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এর আগে আমরা ব্যাংকের বিভিন্ন ক্লাসিফিকেশন ইন ডিটেলসে জেনেছি। আজকে নন পারফর্মিং অ্যাসেট সম্পর্কে জানব। নন পারফর্মিং অ্যাসেট, আমরা শব্দগুলোর উপর গুরুত্ব দেব। নন পারফর্মিং অ্যাসেট, সবার আগে অ্যাসেট বলতে কি বোঝায়? এখানে ব্যাংকের কথা হচ্ছে। ব্যাংকের যে অ্যাসেট, ব্যাংকের অ্যাসেট কোনগুলো? ব্যাংকের দুটো পোর্শন থাকে, একটা থাকে অ্যাসেট আর একটা থাকে লায়াবিলিটি। অ্যাসেট আর লায়াবিলিটি এই দুটো দিক ব্যাংকের থাকে। অ্যাসেট কোনটা? ব্যাংক যে লোনটা দিয়েছে সেটা তার অ্যাসেট, কারণ সেটা সে ফেরত পাবে, সুদ সমেত ফেরত পাবে, তো সেটা তার অ্যাসেট সাইডে পড়ছে ব্যাংকের। আর একটা লায়াবিলিটি, লায়াবিলিটি বা দায়। এই দুটো বিষয় ব্যাংকের ক্ষেত্রে থাকে। ব্যাংক যে লোনটা নিয়েছে, যেটা তাকে মেটাতে হবে, সেটা হচ্ছে তার দায়, লায়াবিলিটি। বা সাধারণ মানুষ ব্যাংকে যে অর্থটা জমা রাখে তার বাবদ যে সুদ দিতে হয়, সেটাও ব্যাংকের লায়াবিলিটি বা দায়। আর অ্যাসেট বলতে ব্যাংক থেকে যে লোনগুলো নেওয়া হয়, সাধারণ মানুষ যে লোন নেয়, যেটা ব্যাংক ফেরত পাবে, যেটা ব্যাংকের সম্পদ। তো নন পারফর্মিং অ্যাসেট, যে অ্যাসেটটা পারফর্ম করছে না, তার অর্থ কি হলো? ব্যাংক যে লোনটা কাউকে দিয়েছে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বড় কোম্পানি হতে পারে, কোনো সংস্থা হতে পারে, সেই লোনটা ব্যাংকের কাছে আর ফেরত আসছে না। এই যে লোনগুলো, এইগুলোকে বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। তাহলে প্রথমে আমরা অ্যাসেট কাকে বলে বুঝলাম, ব্যাংকের অ্যাসেট কোনটা? যে অ্যাসেটটা আর পারফর্ম করছে না, সেই অ্যাসেটটাকে বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। এবার আমরা কি করে বুঝবো, একটা ব্যাংক কি করে বুঝবে যে সে যে লোনটা দিয়েছে সেটা আর ফেরত আসবে না? কি করে ব্যাংক সেটা বুঝবে? বা এই নন পারফর্মিং অ্যাসেট হতে গেলে কি কি শর্ত পালন করতে হবে? ব্যাংক তো এরকম হতে পারে যে কোনো একটা ব্যক্তি যে লোনটা নিয়েছে সেই মুহূর্তে সে শোধ করতে পারছে না, অর্থাৎ যেটা ডেড লাইন ছিল, যেটা সময় ছিল, সেই সময়ের মধ্যে সে শোধ করতে পারছে না, সে কিছুটা সময় নিয়ে নিতেই পারে, এরকমও হতে পারে। আবার এরকমও হতে পারে কোনো ব্যক্তি স্বেচ্ছায় সেই লোনটা শোধ করছে না। তো এরকম বিভিন্ন রকম বিষয় হতে পারে। তাহলে আমরা ঠিক নন পারফর্মিং অ্যাসেটের সংজ্ঞাটা কি বলবো, কাকে আমরা বলবো যে এইগুলো হচ্ছে ব্যাংকের এই পার্টিকুলার যে লোনটা রয়েছে সেইটা নন পারফর্মিং অ্যাসেটে চলে গেছে, বা একেবারে আমরা বলতে পারি সাদা বাংলায় আমরা যেটা বলি খরচার খাতায় চলে গেছে, ওটা আর ফেরত আসবে না, ব্যাংকের ওটা জ্বলে গেছে টাকাটা। সেটা কখন বলবো? এখানে সেটা বলা রয়েছে, Reserve Bank of India defines NPA as the advance or loan that is overdue for more than 90 days. 90 দিনের বেশি যদি হয়ে যায়, যেদিন ব্যাংকের লোনটা শোধ করার লাস্ট ডেট ছিল, ডেডলাইন যেটা ছিল, সেটা পর থেকে 90 দিন যদি পার হয়ে যায়, তাহলে আরবিআই এর সংজ্ঞা অনুসারে, আরবিআই ডেফিনেশন অনুসারে আমরা বলতে পারি যে সেটা নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ধরা হবে। এখন নন পারফর্মিং অ্যাসেট এই যে 90 দিন পার হয়ে গেল, তারপরে আরও বেশি দিন পার হয়ে যেতে পারে। এই যে আলাদা আলাদা সময়সীমা, এগুলোকে নানাভাবে ক্লাসিফিকেশন করা হয়, নানাভাবে শ্রেণীবিভাগ করা হয়। সেজন্য আবার এনপিএ এর মধ্যে আবার নানা রকম ক্যাটাগরি করা হচ্ছে। যেমন সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট, যেটা 12 মাসের বা 1 বছরের কম সময় ধরে ফেরত আসছে না। 90 দিন তো পার হয়েই গেছে, কিন্তু 12 মাস বা 1 বছর সেটা পার হয়নি, সেরকমকে বলা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট। 12 মাস বা 1 বছর পার হয়ে গেলে তাকে বলা হচ্ছে ডাউটফুল অ্যাসেট। ডাউটফুল অ্যাসেট মানে এখানে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে আর বোধহয় এটা ফেরত আসতে পারছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাউটফুল অ্যাসেট। আর লস অ্যাসেট,
একেবারে যেটা ফাইনালি ঘোষণা করে দেওয়া হচ্ছে যে এটা একেবারে লস, ব্যাংকের লসের খাতায় চলে গেছে, এটা কখনোই ফেরত আসবে না, সেটাকে বলা হচ্ছে লস অ্যাসেট। এটা ব্যাংক ডিফাইন করে, ব্যাংক বলে দেয়, ব্যাংক ঘোষণা করে দেয়, আইডেন্টিফাই করে দেয় যে এইটা আর ফেরত আসছে না, এটা হচ্ছে লস অ্যাসেটের মধ্যে পড়ছে। তো প্রথমে আমরা বুঝলাম অ্যাসেট বিষয়টা কি, তারপরে দেখলাম নন পারফর্মিং অ্যাসেটের ডেফিনেশনটা কি। এবার নন পারফর্মিং অ্যাসেটের এই 3টে টাইপ ভাগ করা হচ্ছে। এবার আমরা দেখব স্ট্রেস অ্যাসেট কাকে বলা হচ্ছে। স্ট্রেস অ্যাসেট, স্ট্রেস অ্যাসেট মানে কি, যে অ্যাসেটটা, যে সম্পদটা, ব্যাংকের যে লোন যেটা ব্যাংক দিয়েছে সেগুলো সমস্যার মধ্যে আছে, অর্থাৎ সেগুলো কিন্তু না ফেরত আসার সম্ভাবনা রয়েছে, এই রকম যে অ্যাসেটগুলো, সেটা তো নন পারফর্মিং অ্যাসেট বটেই। আবার কিছু কিছু লোন আছে যেগুলোকে রিস্ট্রাকচার করা হয়, যেগুলোকে কিছুটা উদ্ধার করার চেষ্টা করা হয়, নানান রকমভাবে উদ্ধার করার চেষ্টা করা হয়। তো সেইগুলো স্টেজ অ্যাসেটের মধ্যে আসবে, রিটেন অফ অ্যাসেটের মধ্যে আসবে, অর্থাৎ এগুলো ঘোষণা করে দেওয়া হয়, একেবারে আলাদা করে নির্দিষ্ট করে দেওয়া হয় যেগুলো আর ফেরত আসবে না। তো এইরকম যে সমস্ত অ্যাসেটগুলো, যে সমস্ত লোনগুলো, সব কিন্তু স্ট্রেস অ্যাসেটের মধ্যে পড়বে, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট এটাও একটা স্ট্রেস অ্যাসেটের মধ্যে পড়ছে, যেটা আর ফেরত আসছে না। তো এই যে ব্যাংক লোন দিচ্ছে, এখানে খুব ভালো করে একটা ক্লাসিফিকেশন কিন্তু করে দেওয়া আছে। এই ক্লাসিফিকেশনটা আমরা যখনই মনে রাখবো তাহলে কিন্তু আর আমাদের এই ব্যাপারটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখানে খুব সুন্দর চার্ট দেওয়া রয়েছে। তো লোন যেগুলো ব্যাংক দিচ্ছে সেগুলোকে দুরকমভাবে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাসেট, আমরা তো নন পারফর্মিং অ্যাসেট দেখলাম যেগুলো ফেরত আসছে না, আর স্ট্যান্ডার্ড অ্যাসেট যেটা কিনা ঠিকঠাক আছে, যেটা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। এটা স্ট্যান্ডার্ডের মধ্যে আবার রেগুলার, মানে যেটা কোনো ডিলে হচ্ছে না, একদম ঠিকঠাক টাইমে যে যা লোন নিয়েছিল ঠিকঠাক টাইমে সে ফেরত দিচ্ছে, এটাকে বলা হচ্ছে রেগুলার অ্যাসেট। এরপর আসছে স্ট্রেস অ্যাসেট। স্ট্রেস অ্যাসেট 1 থেকে 90 দিন, এটা কিন্তু আমরা যে ওই টোটাল ক্লাসিফিকেশন করলাম স্ট্রেস অ্যাসেট সেটা নয়। 1 থেকে 90 দিন যদি ডিলে হয়, অর্থাৎ এনপিএ বলার আগের যে পরিস্থিতিটা, যেদিন ডেডলাইন দেয়া ছিল লোন ফিরে আসার, তার থেকে 90 দিন পার হয়ে গেছে, এগুলোকেও স্ট্রেস অ্যাসেট বলা হচ্ছে। 1, 0, 1, 2 এরকম দুটো ভাগ করা, অর্থাৎ 1 থেকে 30 দিন, 1 মাস পার হয়ে গেল, তখন তাকে SMA 0 বলা হচ্ছে। যদি 2 মাস পার হয়ে যায় তাকে SMA 1 বলা হচ্ছে। আর 3 মাস যখন পার হয়ে যাচ্ছে, অর্থাৎ 90 দিন পার হয়ে যাচ্ছে, 61 থেকে 90 দিন পর্যন্ত, তখন তাকে SMA 2 এর মধ্যে ফেলা হচ্ছে। এরপর নন পারফর্মিং অ্যাসেট, যেটা আমরা এইমাত্র দেখলাম, 90 দিনের বেশি হয়ে গেলে সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট, 12 মাসের কম, ডাউটফুল অ্যাসেট 1 বছর বা 12 মাসের বেশি, লস অ্যাসেট, এটা আর কখনোই রিকভার হবে না, ব্যাংক ঘোষণা করে দিচ্ছে যেটা লস হয়ে গেছে পুরোপুরি, তখন সেটাকে নন রিকভারেবল অ্যাসেট বলা হচ্ছে। তো নন পারফর্মিং অ্যাসেটের এই অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। আমাদের মূল বিষয়টা বুঝতে হবে, যে একেবারে বেসিক জিনিসটা বুঝতে হবে যে 90 দিন পার হয়ে যাচ্ছে তাকে আমরা নন পারফর্মিং অ্যাসেট বলছি। একটা রয়েছে 1 বছর, একটা রয়েছে 1 বছরের কম, একটা রয়েছে 1 বছরের বেশি, আর একটা হচ্ছে একেবারে লস অ্যাসেট, সেটা কোনো সময়সীমা বলা নেই, ব্যাংক যখন ঘোষণা করবে যেটা আমাদের লস অ্যাসেট, সেটাই হচ্ছে লস অ্যাসেট। তো এইটুকুই এখানে মনে রাখলেই চলবে। এবার ব্যাংকে তো এরকম নানা রকম লস হয়ে থাকে বিভিন্ন সময়তে, আমরা দেখি যে ব্যাংকে নানান সময় নানা রকম লস হয়ে থাকে। আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন ব্যক্তি যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারা কিন্তু বিদেশে চলে গেছে, বাইরে বিদেশে চলে গেছে লোন নিয়ে, যাদেরকে ফুজিটিভ ইকোনমিক অফেন্ডার বলা হয়, যেমন নীরব মোদি, যেমন বিজয় মাল্য, এরা লোন নিয়ে চলে গেছে। তো তাদের যে অ্যাসেটটা, সেটাও কিন্তু, তারা যে লোনটা নিয়েছিল সেটাও কিন্তু এই নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে পড়বে। এবার এরকম যদি বারবার হতে থাকে তখন একটা ব্যাংকের তো বিরাট বড় ক্ষতি হয়। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নীরব মোদি প্রায় 11,000 কোটি টাকার বেশি নিয়ে চলে গিয়েছে। তো তখন ব্যাংকের একটা হিউজ লস হয়, ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। এই জন্য কোন ব্যাংকের এরকম ধরনের লস সামলাবার কতটা ক্ষমতা রয়েছে সেটা বোঝার জন্য এই ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ অ্যাসেট, এটা হিসাব করা হয়। কোনো ব্যাংকে এই ধাক্কা সামলাবার কতটা ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল
টু রিস্ক ওয়েটেজ অ্যাসেট রেশিও, অর্থাৎ ক্যাপিটাল মানে ব্যাংকের যে ক্যাপিটাল রয়েছে, ব্যাংকের যে সম্পদ রয়েছে, আর রিস্ক ওয়েটেজ অ্যাসেট অর্থাৎ যে অ্যাসেটটা রিস্ক হতে পারে, যেটা আর ফেরত না আসার সম্ভাবনা রয়েছে, তাদের একটা অনুপাত এখানে বের করা হয়। তাহলে বোঝা যাবে যে সেই ব্যাংকটা সেই ধাক্কা সামলাতে পারবে কিনা। তো এটা খুব সিম্পলি ব্যাংকের যে মোট ক্যাপিটাল, ব্যাংকের যে টোটাল যে অর্থটা ব্যাংকের ক্যাপিটাল, আর ব্যাংকের রিস্কি অ্যাসেট যেগুলো কিনা ফেরত না আসার সম্ভাবনা রয়েছে, এদের ডিভিশন যদি করা হয় ব্যাংকের টোটাল ক্যাপিটাল, মোট ক্যাপিটাল বাই রিস্ক অ্যাসেট, এই দুটোকে আমরা যদি ডিভাইড করি, এই দুটো যদি আমরা অনুপাত করি, তাহলে আমরা এই ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ রেশিওটা পেয়ে যাব। এখন এটা কম হওয়ার অর্থ কি? এটা যদি কম হয় তার মানে রিস্ক অ্যাসেটটা কম আছে, তখনই এর ভ্যালুটা বেশি আসবে। আর রিস্ক অ্যাসেট যদি বেশি থাকে তাহলে এর ভ্যালুটা কম আসবে। তাহলে এটা সিএআর বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যদি কম হয়, সিএআর যদি কম হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যাংকটার ধাক্কা সামলানোর ক্ষমতাটা কিন্তু অনেক কম। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। কনসেপচুয়াল বিষয়টা যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি থাকে, তাহলে এটা আমরা খুব সহজে বলতে পারবো যে একটা ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যদি কম হয়, তার মানে সেই ব্যাংকটা কিন্তু বড় ধাক্কা সামলাতে পারবে না। যদি প্রচুর তার নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায়, সেটা যদি ফেরত না আসে, ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এরকম আমরা বলতে পারবো। আর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যদি বেশি হয়, তাহলে আমরা বুঝবো যে ব্যাংকটা কিন্তু লস হলেও সেই পরিস্থিতি সে সামাল দিতে পারবে, তার এবিলিটি রয়েছে। ব্যাংক হ্যাজ গুড এবিলিটি টু অ্যাবসর্ব লসেস। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ রেশিও, যখনই অর্থনীতির ক্ষেত্রে কোনো টার্মস আসবে, আমরা প্রথমেই তার মিনিংটা বোঝার চেষ্টা করব, তার শব্দার্থটা বোঝার চেষ্টা করব, তাহলেই অর্ধেকটা সেখানে বুঝে ফেলা যাবে। বাকিটা আমরা আগে থেকে যদি কনসেপচুয়াল ক্রাইটেরিয়া থাকে, তো সেটা কোনো সমস্যাই নয়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে, এই যেগুলোতে রিস্ক বেশি রয়েছে যে সমস্ত ব্যাংকে, সেখানে কিন্তু ক্যাপিটাল ইনফিউজ করে, বিভিন্ন সময়তে তাদেরকে কিন্তু অর্থ দেয় সেই সমস্ত ব্যাংকে, এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা যাতে হাই রাখা যায়, তার জন্য কিন্তু বিভিন্ন সময় এরকম অর্থ প্রদান করে থাকে। তো এখানে এই আরবিআই এটাকে ইন্ট্রোডিউস করেছিল, একটু ইনফরমেশন রয়েছে এখানে, মনে রাখতে হবে ইনফরমেটিভ এই বিষয়টা, যে সিআরএআর এই সিস্টেমটা 1992 সালে আরবিআই ইন্ট্রোডিউস করেছিল, যাতে করে কোন ব্যাংকের কি পরিস্থিতি রয়েছে সেটা বোঝা যায়। আচ্ছা, এরপর এখানে এই দেওয়া রয়েছে টায়ার 1 ক্যাপিটাল আর টায়ার 2 ক্যাপিটাল। এটা একটু বুঝে রাখা প্রয়োজন যে এখানে যেমন আমরা ফর্মুলাতে যেটা আমরা আগেই দেখলাম, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর ফর্মুলা কি দেখলাম, টোটাল টায়ার 1 টায়ার 2 ক্যাপিটাল, অর্থাৎ ব্যাংকের যে মোট ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেজ অ্যাসেট। এবার ব্যাংকের যে ক্যাপিটাল রয়েছে, যেটা মোট ক্যাপিটাল রয়েছে ব্যাংকের, সব যে ক্যাপিটাল রয়েছে ব্যাংকের হাতে, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। খুব গুরুত্বপূর্ণ, টায়ার 1 ক্যাপিটাল আর টায়ার 2 ক্যাপিটাল। টায়ার 1 ক্যাপিটালটা কি? যখন ব্যাংক খোলা হচ্ছে, ধরা যাক 3 জন ব্যক্তি রয়েছে, ধরে নিলাম 3 জন ব্যক্তি রয়েছে, তারা একটা ব্যাংক খুলছে। তো 3 জন ব্যক্তির যে শেয়ারটা, তারা যে অর্থটা তারা ব্যাংকে ঢাললো, একটা নতুন ব্যাংক তৈরির জন্য তারা যে ব্যাংকটা ঢাললো, এটাকে বলা হচ্ছে কোর ক্যাপিটাল বা টায়ার 1 ক্যাপিটাল। অর্থাৎ প্রথমেই এই ক্যাপিটালটা একটা ব্যাংক তৈরির জন্য প্রথমেই এটা ইনফিউজ করছে, অর্থাৎ এদের কি না শেয়ার রয়েছে, এদের শেয়ার রয়েছে সেই ব্যাংকে, এদের শেয়ার রয়েছে। তো যাদের এই ফার্স্ট ইনিশিয়ালি এই শেয়ারটা যাদের ব্যাংকের ক্ষেত্রে থাকে, সেই যে ক্যাপিটালটা, সেটাকে বলা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল বা কোর ক্যাপিটাল, যেটাকে আমরা ইকুইটি ক্যাপিটালও বলছি বা পেড আপ ক্যাপিটালও বলছি। পেড আপ ক্যাপিটালটা আমরা বিভিন্ন সময় টার্মটা পেয়ে থাকি, যে পেড আপ ক্যাপিটাল। তো পেড আপ ক্যাপিটাল বলতে একেবারে ব্যাংক যখন শুরু হয়, যাদের শেয়ার ওই যে ব্যাংকের মধ্যে ছিল, সেটাকে বলা হচ্ছে পেড আপ ক্যাপিটাল, সেটাকে বলা হচ্ছে কোর ক্যাপিটাল, সেটাকে বলা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল বা ইকুইটি শেয়ার। তো এটা কিন্তু এই টায়ার 1 ক্যাপিটালের মধ্যে পড়ছে। টায়ার 2 ক্যাপিটাল কি? এই যে এবার তৈরি হয়ে গেল, এবার ব্যাংক তাদের বিভিন্ন শেয়ার মার্কেটে ছাড়ছে, যেটাকে ডেট ক্যাপিটাল বলা হচ্ছে। তো তখন এটাকে এই টায়ার 2 ক্যাপিটাল বলা হচ্ছে, সাপ্লিমেন্টারি ক্যাপিটাল বলা হচ্ছে। তো
এই এই দুটো ক্যাপিটাল ব্যাংকের থাকে, ব্যাংকের যে মোট ক্যাপিটাল তাকে আমরা এই দুটো ভাগে মূলত ভাগ করে থাকি, টায়ার 1 আর টায়ার 2 ক্যাপিটাল। এটুকু মনে রাখলেই চলবে। টায়ার 1টা ফার্স্ট ইনিশিয়ালি খুব সিম্পল বিষয়, খুব সাধারণ বিষয়। ব্যাংক তৈরির জন্য প্রথমে যারা এই শেয়ারগুলো দিচ্ছে, শেয়ারগুলো কিনছে, তাদেরকে টায়ার 1-এর মধ্যে ফেলা হচ্ছে। আর তারপরে বিভিন্ন সময় যদি শেয়ার ছাড়া হয়, তার পরবর্তী সময় সেগুলো টায়ার 2 ক্যাপিটালের মধ্যে থাকবে। এই দুটো অংশ আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, এনপিএ হলো ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ অ্যাসেট রেশিও হলো, সেখানে বুঝতে গিয়ে আমরা ব্যাংকের যে ক্যাপিটাল তার দুটো ক্লাসিফিকেশন বুঝলাম। এবার আমরা দেখব ব্যাসেল অ্যাকর্ড। একটা ব্যাংক হঠাৎ করে যাতে ফেল না হয়ে যায়, তার জন্য সারা বিশ্বের যারা কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তারা মিলে এই ব্যাসেলে একটা অ্যাকর্ড সাইন করেছিল। সেটাকে আমরা ব্যাসেল অ্যাকর্ড বলি। যে কি পদ্ধতিতে, কিভাবে আমরা এই ব্যাংক ফেল হওয়া থেকে ব্যাংককে বাঁচাতে পারি, যাতে করে সাধারণ এই যে লোন ডিফল্টগুলো হয়, লোন ফেরত আসে না, ব্যাংকের প্রচুর লস হয়, এগুলো কি করে সামাল দেওয়া যায়, তার জন্য এই ব্যাসেল অ্যাকর্ডটা হয়েছিল। 3বার এখানে সম্মেলনটা হয়েছিল। কারা করেছিল সম্মেলনটা? ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, বিআইএস, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। এটা কি? প্রত্যেকটা দেশের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, যে অ্যাপেক্স ব্যাংক রয়েছে, সবার উপরের যে ব্যাংক রয়েছে, মূল যে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেকটা দেশে, যেমন ভারতের আরবিআই, সেরকম প্রত্যেকটা দেশের ব্যাংক তারা মিলে এই ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা বিআইএসটা তৈরি করেছে। অর্থাৎ প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি সেখানে যাচ্ছে। তো তারা মিলে এই ব্যাসল অ্যাকর্ডটা সাইন করে। 3টে ব্যাসল অ্যাকর্ড এসেছিল। সেই অনুযায়ী প্রত্যেকটা ব্যাংকে কিছু নিয়ম কানুন পালন করতে হয়, বা সেই অনুযায়ী একটা দেশের নানা রকম নিয়ম কানুন তৈরি করা হয়। তো এরকম একটা হয়েছিল, যেটাকে আমরা ব্যাসল অ্যাকর্ড বলছি। বিআইএস নিয়ে এখানে বলা রয়েছে। বিআইএসটা 1930 সালে তৈরি হচ্ছে, যেটা ওয়ার্ল্ড ওল্ডেস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে বিআইএস, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে পুরাতন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, কারণ এটা 1930-এ তৈরি হচ্ছে। অন্যান্য আইএমএফ বা সমস্ত কিছু এগুলো ইউনাইটেড নেশন তৈরির পর 1945-এর পর এরকম সব তৈরি হয়েছে, কিন্তু বিআইএসটা 1930-এ তৈরি হচ্ছে। তো এটা সবচেয়ে পুরাতন অর্থনৈতিক একটা সংগঠন। এবং ব্যাসেল অ্যাকর্ডটা কারা তৈরি করেছিল? এই যে কমিটি, ব্যাসেল কমিটি অন ব্যাংক সুপারভিশন, ব্যাংকগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোনো দেশের ব্যাংকগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, তার জন্য একটা কমিটি হয়, ব্যাসেল কমিটি। সেই তারা এই নিয়মটা ঠিক করেছিল, যেটাকে আমরা ব্যাসেল অ্যাকর্ড বলছি। সেই 3টে যে উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটা এখানে বলা রয়েছে। মূল উদ্দেশ্যটাই যে ব্যাংকের লস কি করে কমানো যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রথমে ব্যাসেল 1 হয়েছিল, সেখানে কি বলা হলো? খুব গুরুত্বপূর্ণ, এখানে ইনফরমেটিভ কিছু বিষয় রয়েছে। ব্যাসেল 1 কবে হয়েছিল, সেখানে কি উঠে এসেছিল, এইগুলো বিভিন্ন সময় জিজ্ঞাসা করা হয়। ব্যাসেল 1 1988-তে আসছে। ক্রেডিট রিস্ক, যেটা সেই রিস্ক কি করে কমানো যায় সেটার উপরে বলা হয়েছিল। 5টা রিস্ক ক্যাটাগরি করা হয়, 0%, 10%, 20%, 50%, 100%। কতটা রিস্ক রয়েছে সেটার 5টা ক্যাটাগরি এটাতে করা হয়। জাস্ট এটুকু মনে রাখতে হবে, এটা 1988 তৈরি হয় এবং ক্রেডিট রিস্কের জন্য 5টা ক্যাটাগরি এখানে করা হয়েছিল। এরপর ব্যাসেল 2 2004-এ এর রিপোর্টটা পাবলিশ হয়। ব্যাসেল 2 একে বলা হচ্ছে, যেটা কমপ্লিটলি সমস্ত দেশ এটাকে ইমপ্লিমেন্ট করেছিল 2015-তে। এত কিছু মনে রাখা প্রয়োজন নেই, 2004-এ পাবলিশ করে, এটা মনে রাখলেই চলবে। 3টে মেন এরিয়া রয়েছে এর। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ একটা ব্যাংকে তার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে মিনিমাম ক্যাপিটালটা প্রয়োজন সেটা। সুপারভিজারি রিভিউ, অর্থাৎ ব্যাংকগুলোকে ঠিকঠাক সুপারভিশন হচ্ছে কিনা তা রিভিউ করা, সময়ে সময়ে অন্তরে সেগুলোকে চেকিং করা। অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন, হুইচ আর নোন অ্যাজ দ্য 3 পিলার। তো মার্কেট ডিসিপ্লিনটা সেটাও বজায় রাখতে হবে। মার্কেটে বিভিন্ন যে লোন দেয়া নেওয়া, সেই সমস্ত ডিসিপ্লিনগুলো কিন্তু এখানে বজায় রাখতে হবে। তো এখানে পুরোপুরি ব্যাসেল সম্পর্কে একটা চার্ট দেওয়া রয়েছে, কবে এসেছিল ব্যাসেল, এবং মাঝে একটা 2.5 এসেছিল ব্যাসেলের 2011-তে। ব্যাসেলের 3 আসে 2010-এ প্রপোজ হয়, এবং 13 থেকে 19 পর্যন্ত কমপ্লিটলি ব্যাসেল অ্যাকর্ডটা এখানে ইম্পোজড হয়ে যাওয়ার কথা, ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা ব্যাসেল 3টা। তো লেটেস্ট যেটা রয়েছে ব্যাসেল 3,
যেখানে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক এরকম রিস্কগুলোকে চিহ্নিত করা হয়েছিল। ব্যাসেল 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা লেটেস্ট হয়েছে 2007-09 নাগাদ যে সারা বিশ্বে ক্রাইসিস এসেছিল সেই অনুযায়ী এটা তৈরি হয়। 2013 থেকে এটা অপারেশনাল শুরু করেছে। আর এটা টায়ার 1 যে ক্যাপিটাল যেটা আমরা দেখলাম তার 4.5% একটা ক্যাপিটাল, টায়ার 1 ক্যাপিটালের 4.5% এটা কিন্তু একটা রাখতে হয়। আর ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে হয় 2.5%। অর্থাৎ আলাদা করে এখানে কিন্তু একটা সঞ্চয় করতে হচ্ছে 2.5%, ক্যাপিটাল কনজারভেশন বাফার যেটাকে বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এই টার্মগুলো সরাসরি জিজ্ঞাসা করা হয়, যেহেতু এটা লাস্ট হয়েছিল এবং লেটেস্ট যেটা সম্প্রতি ইমপ্লিমেন্ট করা হয়েছে 2019-এ 4.5% টায়ার 1 ক্যাপিটাল রেশিও, আর ক্যাপিটাল কনজারভেশন বাফার এটা 2.5, এটা মনে রাখতে হবে। আর কাউন্টার সাইক্লিক্যাল বাফার 0 থেকে 2%। হঠাৎ করে ব্যাংকিং সেক্টরে যদি এক্সেস ক্রেডিট গ্রোথের জন্য এটা প্রয়োজন, অর্থাৎ হঠাৎ করে যদি প্রচুর মানুষ চলে আসে ব্যাংকের এই ক্রেডিটগুলো নেয়ার জন্য, তোলার জন্য, তখন সমস্যা হতে পারে। সেই জন্য কাউন্টার সাইক্লিক্যাল বাফার বলা হচ্ছে, এটা 0 থেকে 2.5% এর মধ্যে হতে হয়। আর টোটাল যে পার্সেন্টেজটা রাখতে হবে 9.5%। অর্থাৎ রিস্ক যে অ্যাসেটটা রয়েছে সেই অ্যাসেটটার 9.5% কিন্তু অবশ্যই ক্যাপিটাল তাকে আলাদা করে সরিয়ে রাখতে হচ্ছে, যেটা ব্যাংকের হঠাৎ করে যদি সমস্যা তৈরি হয় তখন সামাল দিতে হয়। তো ব্যাসেল 3-তে কী কী বিষয়, 3টে বিষয় গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সেক্টরে আপস অ্যান্ড ডাউনস যেগুলো হয় সেই ক্রাইসিসটা যাতে সামাল দিতে পারে, ইকোনমিক ইনস্টেবিলিটির অবস্থা থেকে সামাল দিতে পারে। নাম্বার 2, রিস্ক ম্যানেজমেন্ট এবিলিটি যেন থাকে ব্যাংকিং সেক্টরে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে, এবং সরকার যেন সেটা নিয়ন্ত্রণ করতে পারে। আর ট্রান্সপারেন্সি, ব্যাংকের ট্রান্সপারেন্সি এবং ডিসক্লোজার, এই দুটো কিন্তু এর একটা উদ্দেশ্য ছিল। তো ব্যাসেল 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আবারও বলবো, ব্যাসেল 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কবে কোন সালে হয়েছিল, ব্যাসেল 1 কবে হয়েছিল, ব্যাসেল 2 কবে হয়েছিল, ব্যাসেল 3 কবে হয়েছিল, সেটা সব গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে ব্যাসেল 3 যে গুরুত্বপূর্ণ পার্সেন্টেজগুলো, টায়ার 1 ক্যাপিটাল কত হতে হবে এবং এই যে কাউন্টার সাইক্লিক্যাল বাফার কত হতে হবে, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এরপর নন রেসিডেন্ট অ্যাকাউন্ট, ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট। তো বিষয়টা কি? নন রেসিডেন্ট কারা? যারা ভারতেরই বাসিন্দা, ভারতে বসবাস করছে না, বিদেশে বসবাস করছেন এবং বিদেশ থেকে তারা কিন্তু অর্থ প্রদান করেন, ফরেন কারেন্সি তারা কিন্তু পাঠান। তো তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো একটু জানা প্রয়োজন। তো এরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারে। ওভারসিজ কর্পোরেট বডি, অথরাইজ ডিলার, এরাও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারে। ক্যান বি ওপেন ইন দ্য ফর্ম অফ দেয়ার টার্ম ডিপোজিট অফ ফান্ড আর অ্যালাউড ইন পাউন্ড স্টার্লিং, ইউএস ডলার, জাপানিজ ইয়েন অ্যান্ড ইউরো। এই 4টে অপশান রয়েছে। ডলারে হতে পারে, জাপান যে ইয়েন মুদ্রা, এবং ইউরো এবং পাউন্ড, এই 4টে ডলারে এরা এখানে ডিপোজিটটা রাখতে পারে। নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট রয়েছে, এনআরআইরা ওপেন করতে পারে। তো আরবিআই কন্ট্রোল করে এটা। সেভিংস, কারেন্ট এরকম অ্যাকাউন্ট এটা হতে পারে। জাস্ট একটু জেনে রাখা প্রয়োজন যে এরকম যারা বিদেশে বসবাস করছে তাদের আলাদা একটা অ্যাকাউন্ট হয়, তারা এই সমস্ত 4টে মুদ্রাতে এই অ্যাকাউন্টগুলো খুলতে পারে। নন রেসিডেন্ট অর্ডিনারি রুপি অ্যাকাউন্ট, আউটসাইড ইন্ডিয়া, অথরাইজড ডিলার অ্যান্ড অথরাইজড ব্যাংক কালেক্টিং ফান্ড ফ্রম লোকাল নোটিফাইড ট্রানজাকশন ইন্ডিয়ার রুপি, এরা রুপি ফর্মে এই ব্যাংকে তারা এটা ডিপোজিট করতে পারে। তো এই অধ্যায়টা এখানে নন পারফর্মিং অ্যাসেট বা এই ব্যাসেল অ্যাকর্ড বা এই পোর্শনটা এখানে আমি আলোচনা সমাপ্ত করছি। এখানে জিজ্ঞাসা করব, কিছু যদি জানা থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে আমি জিজ্ঞাসা করতে বলবো। নন পারফর্মিং অ্যাসেট আমি আরেকবার ছোট্ট করে বলে দিই বিষয়টা। নন পারফর্মিং অ্যাসেট কোনগুলো? যেই অ্যাসেটটা
ব্যাংকের অ্যাসেট কাকে বলা হবে? যেটা ব্যাংক লোন দিয়ে দিয়েছে, কাউকে লোন দিয়েছে, সেটা আবার ফিরে আসবে, তাহলে সেটা তার সম্পদ, ব্যাংকের সম্পদ। তো যখন সেই অ্যাসেটটা, সেই সম্পদটা আর পারফর্ম করছে না, যখন সেটা আর ফিরে আসছে না, তখন তাকে বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। আরবিআই অনুযায়ী 90 দিন যদি পার হয়ে যায়, যেদিন লোন ফেরত দেওয়ার ডেট ছিল, লাস্ট ডেট ছিল, তার থেকে 90 দিন পার হয়ে গেলেই আমরা তাকে নন পারফর্মিং অ্যাসেট বলছি। এবার নন পারফর্মিং অ্যাসেটের আবার অনেকগুলো ভাগ করা হচ্ছে, যে সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট যদি 90 দিন থেকে 1 বছরের কম যদি হয় সময়, তাহলে তাকে সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট বলা হচ্ছে। ডাউটফুল অ্যাসেট বলা হচ্ছে যদি 1 বছরের বেশি হয়ে যায়। আর লস অ্যাসেট, ব্যাংক ঘোষণা করছে যে এটা আমার লস হয়ে গেছে, আর এটা কখনোই ফেরত আসার সম্ভাবনা নেই, তাকে বলা হচ্ছে লস অ্যাসেট। তো এরকম ডিভিশনগুলো করা হয়েছে। ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ রেশিও, ব্যাংকের যে মোট ক্যাপিটাল, টায়ার 1 প্লাস টায়ার 2, এই যে মোট ক্যাপিটাল ডিভাইডেড বাই যে রিস্ক অ্যাসেট রয়েছে, অর্থাৎ ওই যে লোন দেয়ার, ফেরত দেওয়ার টাইমটা পার হয়ে গেল, সেগুলো সমস্ত রিস্ক অ্যাসেটের মধ্যে, সেইটা যে টোটাল সমস্ত যে রিস্ক ওয়েটেজ অ্যাসেট রয়েছে। আর মোট ক্যাপিটাল, ব্যাংকের মোট অর্থ, মোট ক্যাপিটাল আর ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেজ অ্যাসেট, এটা যদি আমরা ভাগ করি বা রেশিও করি, তাহলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে CRAR, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ অ্যাসেট রেশিও। এবার এটা যত কম হবে তত কিন্তু সমস্যা, অর্থাৎ ব্যাংকের কাছে ক্যাপিটাল বেশি নেই, তার যদি লস হয়ে যায় চট করে, তাহলে কিন্তু সেটা ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। আর এটা যদি হাই হয়, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ অ্যাসেট রেশিও যদি হাই হয়, তাহলে বুঝতে হবে ব্যাংকের কিন্তু ক্ষমতা রয়েছে চট করে এই অবস্থাটা যদি তৈরি হয়, ব্যাংক যদি প্রচুর লস হয়, তাহলে কিন্তু ব্যাংক সামলে নিতে পারবে, অর্থাৎ সেটা ভালো। এই বিষয়টা মনে রাখতে হবে। আর এই টায়ার 1 ক্যাপিটাল, যেটা প্রথমে ফার্স্ট ব্যাংক তৈরির সময় আসছে, সেই ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল যেটা তার পরে আসছে, এটা হলো। এরপর ব্যাসেল অ্যাকর্ড, অর্থাৎ সুইজারল্যান্ডে যে ব্যাসেল রয়েছে, সেখানে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় যে ব্যাংক, এরা মিলে একটা নির্দিষ্ট বিষয় তৈরি করে, নির্দিষ্ট কিছু নির্দেশনামা তৈরি করে, যেটা প্রত্যেকটা দেশের ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাতে করে সামাল দেওয়া যায় এই সমস্ত সমস্যামূলক পরিস্থিতিগুলো, ব্যাংক যাতে উঠে না যায়, ব্যাংকে যাতে রিস্ক বেশি না হয়ে যায়, তার জন্য কিছু কিছু নিয়মকানুন তারা প্রবর্তন করবে। এগুলোকে আমরা ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 3 বলছি। বিভিন্ন সময় এসেছিল। ব্যাসেল 1 1988-তে আসে এবং সেখানে 5টা ক্যাটাগরি করা হয়েছিল। ব্যাসেল 2 আসছে 2004-এ এবং সেখানে এই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8% অফ রিস্ক অ্যাসেট। ব্যাসেল 2-তে এই বিষয়টা এসেছিল যে রিস্ক অ্যাসেট যেটা রয়েছে তার 8% ক্যাপিটাল প্রয়োজন হবে, যেটা পরবর্তী সময় ব্যাসেল 3-তে একটু বাড়ানো হচ্ছে, 9%-এর উপরে করা হচ্ছে, সেটা ব্যাসেল 2-তে 8% বলা হয়েছিল। 8% অ্যাসেট তাকে রাখতে হবে, তাহলে সে ওই পরিস্থিতি সামাল দিতে পারবে। এটা বলা হলো ব্যাসেল 2-তে। 3-তে বলা হলো কি, 3টা এসেছিল 2013-তে, 13 থেকে 2019-এর মধ্যে, এবং এখানে অনেকগুলো পার্সেন্টেজ বলা হলো। টায়ার 1 ক্যাপিটাল 4.5% থাকতে হবে এবং ক্যাপিটাল কনজারভেশন বাফার 2.5% থাকতে হবে। এবার টোটাল যেটা রিস্ক ওয়েটেজ অ্যাসেট, তার 9.5% অ্যাসেট ব্যাংকে থাকতে হবে, তবে সে ওই পরিস্থিতিটা সামাল দিতে পারবে। তো এই বিষয়টা, পুরো বিষয়টা আমি যদি এক কথায় বলি এটা। আর ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট, বিদেশিরা যারা অ্যাকাউন্ট খুলতে পারে, তাদের অ্যাকাউন্টে 3টে টাইপ রয়েছে। তো এখানে সেই টাইপগুলো বলা রয়েছে, এবং 4টে US ডলার, জাপানি ইয়েন, ইউরো আর পাউন্ড স্টার্লিং, এই 4টে ডিপোজিট এদের কিন্তু অ্যালাউ করা হয়। তো এই হচ্ছে সম্পূর্ণ আজকে যে অংশটা পড়ালাম তার জিস্ট। যদি কিছু প্রশ্ন থাকে তো জিজ্ঞাসা করতে বলবো। ব্যাংকিংয়ের এটা একদম শেষ পোর্শন, এরপরে পরের দিন থেকে আমি অন্য অধ্যায়ে শুরু করব। তো ওকে, তাহলে এখানে প্রশ্ন নেই, বোঝা গেছে আশা করছি। এই লেকচারটা এখানে কমপ্লিট করছি। হ্যাঁ, এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।